কাপু টিভি। বধূ হলো জলপরি। মারো মারো মারো, আজ তো একে মেরেই ফেলো। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলো একে। মারো মারো মারো। ডুবে মরল কুয়োর মধ্যে। এবার তো এর মৃতদেহই জলের উপর ভাসতে দেখা দেবে। চলো ফিরে যাই গ্রামে। আরে কোথায় আছো? ঠিক আছো তো? তুমি ডুবে যাওনি তো? রওশন যখন কথা বলছিল তখন মেয়েটি পানির উপরে উঠে এলো। মেয়েটিকে জীবিত দেখে রওশনের প্রাণে প্রাণ ফিরে এলো। তারপর সে বলল, ঠাকুরের অশেষ কৃপা, তুমি বেঁচে আছো। আমি তো ভয়ে পেয়ে গেছিলাম। এসো, তোমাকে বাইরে বার করে দিই। এটা বলে রওশন কূপে দড়ি নামিয়ে দিল। তারপর মেয়েটা দড়ির সাহায্যে কূপের বাইরে বেরিয়ে এলো। রওশন আবার তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? আরে গ্রামের লোকেরা তোমাকে কেন মারতে চেয়েছিল? আমি একজন এতিম মেয়ে, তাই আমি এদিক সেদিক ঘুরে বেড়াই। এই গ্রামবাসীরা আমাকে ডাইনি ভেবে বিরক্ত করত। এটা বলে মেয়েটা কাঁদতে লাগলো। আর রওশনের ওর জন্য করুণা হলো। সে মেয়েটাকে বলল, তোমাকে দেখে তো কেউ বলতেই পারবে না যে তুমি ডাইনি হতে পারো। তোমাকে দেখে তো স্বর্গের অপ্সরা মনে হয়। কিন্তু গ্রামবাসীরা এ কথা বুঝতেই চায় না। তাদের কথা বাদ দাও। দেখো, যদি তুমি অনাথ হও তাহলে আমার গ্রামে এসে আমার বাড়িতে থাকতে পারো। বাড়িতে আমার মাও আছেন। বলো, যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। মেয়েটি এ কথা বলার পরে রওশন তাকে তার গ্রামে নিয়ে এলো। মেয়েটাকে দেখে রওশনের মা বলল, মেয়ে তো লাখে একটা। ও মেয়ে, তোর নাম কি? আমার নাম রূপা, মা। অনেক সুন্দর নাম। তোমার মতো সুন্দরী মেয়ের এরকম নামই হওয়া উচিত। তখন রওশন তার মাকে একপাশে নিয়ে গিয়ে বলল, ও মা, এ একজন অনাথ মেয়ে। এখন থেকে এ আমাদের বাড়িতেই থাকবে। বাবা, তুই এটা কি বলছিস? অপরিচিত সুন্দরী যুবতী মেয়েকে আমাদের ঘরে রাখবো? লোক সমাজ কি বলবে তখন? তাহলে এবার আমি কি করি মা? তোকে কিছু করতে হবে না বাবা, যা করার আমিই করব। এখন এই অনাথ মেয়েকে তো একা ছেড়ে দেওয়া যায় না। সারিতা রূপাকে নিয়ে বেশ কিছুদিন ধরে অনেক চিন্তা ভাবনা করলো। তারপর শেষ পর্যন্ত রওশনের সাথে তার বিয়ে দিয়ে দিল। একদিন রূপা রান্নাঘরে চা তৈরি করছিল, তখন তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি তো শ্বাস নিতে পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব পানিতে যেতে হবে। এটা বলে রূপা নদীর দিকে দৌড়াতে লাগলো। আরে হঠাৎ বৌমার কি হলো? দেখ তো, কোথায় দৌড়ে গেল? তুমি থামো, আমি দেখছি মা। এটা বলে রওশনও ওর পিছনে দৌড়ে গেল। রূপা দৌড়ে সোজা পানিতে ঝাঁপ দিল। রূপা, রূপা, তাড়াতাড়ি জল থেকে বাইরে এসো। নিজে আসতে পারবে না, আমাকে নদীতে ঝাঁপ দিতে হবে। রওশন এটা বলার কিছুক্ষণ বাদেই রূপা নিজেই পানি থেকে উঠে আসলো। রূপা, তুমি এমন পাগলের মতন ছুটে এসে নদীতে ঝাঁপ কেন দাও? আমার আর আমার মায়ের তরফে কোনো ভুল হয়নি তো? আরে না না, তোমাদের দুজনে কোনো ভুল হয়নি। যা হয়েছে ওটা ভুলে যাও। চলো বাড়িতে চলো। তারপরের দিন রওশন আর রূপা হাসতে হাসতে গল্প করছিল। তখনই হঠাৎ করে রূপার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। নিঃশ্বাস নিতে পারছি না। কি হলো রূপা? শরীর খারাপ লাগছে? ডক্টরের কাছে নিয়ে যাব? না না, ডাক্তার কিছু করতে পারবে না। আমাকে তাড়াতাড়ি পানিতে যেতে হবে। এটা বলে রূপা নদীর দিকে দৌড়াতে লাগলো আর রওশনও তার পিছে পিছে দৌড় দিল। কে জানে কতক্ষণ ছুটতে হবে এর পিছনে। রূপা দৌড় দিয়ে নদীতে ডুব দিল আর তখনই রওশন সেখানে পৌঁছে গেল। রূপা কিছুক্ষণ পানির মধ্যে থেকে তারপর নিজেই পানি থেকে বেরিয়ে আসলো। রূপা, তুমি বারবার নদীতে স্নান করার জন্য এত উতলা হয়ে পড়ো কেন? কোনো না কোনো বাধ্যতা নিশ্চয়ই আছে। বলো রূপা, তোমার এমন কি বাধ্যতা আছে? রওশনের এই কথা শুনে রূপা বলল, আমার এই বাধ্যতার বিষয়ে আপনার জানার কি খুব প্রয়োজন? হ্যাঁ, নিশ্চয়ই জরুরি, তাই জন্যই তো জিজ্ঞেস করছি। এটা শুনে রূপা বলল, যদি কথা সেটাই হয় তাহলে শোনেন। আমি এক জলপরি। আমার শ্বাস নেওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে একবার পানিতে যেতে হয়। না গেলে আমার দম বন্ধ হয়ে আসে। এটা জানার পর রওশন কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হয়ে গেল। কি হলো? আমার সত্যিটা জানার পর আমার উপর ঘৃণা হচ্ছে, তাই না? এখন কি আপনি আমাকে ছেড়ে দেবেন? তোমাকে তো আমি কোনো দিন ছাড়তে পারবো না, আর ঘৃণা তো একদমই করতে পারবো না। চলো এবার বাড়ি চলো, মা নিশ্চয়ই চিন্তা করছেন।
সেদিনের পর থেকে রওশন রূপাকে নদীতে যেতে আর বাধা দিল না। রূপা প্রতিদিনই নদীতে স্নান করতে যেত, আর এরই মধ্যে মন্টি নামের এক খারাপ লোক তার পিছু নেয়। ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, বৌদি তুমি তো গোলাপের নরম কুড়ি, আর নদীতে স্নান করার পর তো তোমাকে দারুণ লাগে। দেখো মন্টি, আমার থেকে দূরে থাকাই তোমার জন্য ভালো। ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, দূরে থাকার কথা বলো না বৌদি, আমি তো তোমাকে সঙ্গে করে নদীতে ডুব দেওয়ার কথা ভাবি। মন্টির কথা শোনার পর তার সঙ্গীরা হাসতে হাসতে বলল, রাজি হয়ে যাও বৌদি, রাজি হয়ে যাও, শুধু ওর মনটা রাখার জন্য ওর সাথে নদীতে দুটো ডুব দিয়ে দাও। চুপ কর বদমাইশরা, আমাকে যেতে দাও। ঠাকুরের দিব্যি খেয়ে বলছি বৌদি, যেতে চাইলে চলে যাও, কিন্তু এটা মনে রাখবে যে তোর সাথে নদীতে স্নান করার ইচ্ছাটা তো আমি একদিন পূরণ করেই ছাড়বো। কিছুদিন বাদে রওশন ও রূপা ঘুমিয়েছিল, তখন হঠাৎ করে রূপার শ্বাস বন্ধ হয়ে আসলো। শ্বাস নিতে তো খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এখনই নদীতে যেতে হবে, নতুবা মরে যাব। এটা বলেই রূপা মাঝরাতে নদীর দিকে দৌড়াতে লাগলো, আর দৌড়াতে দৌড়াতে নদীতে ঝাঁপ দিল। ও কিছুক্ষণ সেখানে থেকে যখন পানি থেকে উঠে আসলো, মন্টি ও তার সঙ্গীরা তাকে ঘিরে ফেললো। ঠাকুরের দিব্যি খেয়ে বলছি বৌদি, আজ রাত তো তোকে আমাদের সঙ্গে স্নান করতেই হবে। এত রাতে চেঁচামেচি চিৎকার করলেও তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না। আমাকে বাড়ি যেতে দাও মন্টি, আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে, প্লিজ। ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, আজ আর তোর কোনো অজুহাত চলবে না, এবার তাই হবে যেটা এই মনটি চাইবে। এটা বলার পর মন্টি জড়িয়ে ধরে রূপাকে কোলে তুলে নিল। বলো এবার তুমি কি করে নেবে? ওস্তাদ, আর দাঁড়িয়ে থেকে লাভ নাই, চট করে নদীতে ঝাঁপ দাও। এটা শোনার পর মন্টি রূপাকে নিয়ে নদীতে ডুব দিল। তারপর হঠাৎই রূপা পানির মধ্যে কোথায় হারিয়ে গেল। ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, বৌদিটা তো কোথায় উধাও হয়ে গেল, কোথাও ডুবে ডুবে যায়নি তো ওস্তাদ? মন্টির সঙ্গীরা যখন এ কথা বলছিল তখন রূপা পানির উপরে উঠে এলো। ওই তো ফিরে এসছে ওস্তাদ, মনে হচ্ছে সাঁতারে কোনো বড় ধরনের এক্সপার্ট। আমি আবারও বলছি, আমাকে যেতে দাও। মন্টি, আমার সাথে অসভ্যতা কিন্তু ভয়ানক হতে পারে। ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, যতই ভয়ানক হবে হোক, আজ তোকে আমি কিছুতেই ছাড়ছি না। এটা বলার পর মন্টি রূপাকে ধরার চেষ্টা করলো, কিন্তু সে পানির অনেক গভীরে চলে গেল। তখন মন্টি একাই পানির নিচে যেতে শুরু করলো। ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, কেউ আমাকে জলের নিচে টানছে, কেউ তাদের কিছু করো। দেখতে না দেখতে মন্টিও উধাও হয়ে গেল, আর এটা দেখে তার সঙ্গীরা চিৎকার করতে লাগলো। ওস্তাদ, মন্টি ওস্তাদ, কোথায় হারিয়ে গেলে ওস্তাদ? কিছুক্ষণ বাদে রূপা তো নদী থেকে উঠে এলো, কিন্তু মন্টি নদীর ভিতরেই রয়ে গেল। তারপরে দিন মন্টির লাশ পানির উপরে ভাসতে দেখা গেল, আর এই খবর পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। মন্টির সঙ্গীরা প্রধান মশাইকে বলে, আমাদের ওস্তাদকে সরিতার বৌমা রূপা নদীতে ডুবিয়ে মেরেছে প্রধান মশাই। সে মাঝরাতে নদীতে স্নান করতে গেছিল, সে আমাদের চোখের সামনে মন্টিকে নদীতে ডুবিয়ে দিয়েছে। তাদের কথা শোনার জন্য প্রধান মশাই কিছু লোক নিয়ে সারিতার বাড়ি গেল। তোমার বৌমা মন্টিকে নদীতে ডুবিয়ে মেরেছে সরিতা বৌদি, ও এই গ্রামে আর থাকতে পারবে না। এটা শোনার পর সারিতা চমকে উঠল আর প্রধান মশাইকে বলল, এটা আপনি কি বলছেন প্রধান মশাই? আমার বৌমা রাতের বেলা নদীতে কেন যাবে? সে নদীতে স্নান করতে গেছিল, আমরা নিজের চোখ দিয়ে দেখেছি। তখন রূপা সেখানে এসে প্রধান মশাইকে আসল ঘটনাটা বলল। সত্য ঘটনাটা সামনে আসার পর প্রধান মশাই বলল, ভালোই হয়েছে বদমাইশটা মরেছে, ও বৌমার সঙ্গে অসভ্যতা করা সঠিক ফল পেয়েছে। কিন্তু সরিতা বৌদি, নিজের বৌমাকে বলে দাও অসময়ে নদীর দিকে ভুলেও না যায়। এটা বলে প্রধান মশাই সেখান থেকে চলে গেল। সারিতা রাগে ক্ষুব্ধ হয়ে রূপাকে বলল, বল, তুই নদীতে কেন বারবার স্নান করতে যাস? আর তুই মাঝরাতে নদীতে কি এমন করতে গিয়েছিলি? সারিতাকে এভাবে রেগে যেতে দেখে রওশন রূপার সত্যি ঘটনাটা সারিতাকে খুলে বলল। তখন সারিতা উদ্বিগ্ন হয়ে বলল, কি বললি? আমার বৌমা জলপরি আর পানি ছাড়া থাকতে পারে না? হ্যাঁ মা। তাহলে ঘরের মধ্যে তুই পানি পেয়ে যাবি, নদীতে ভুল করেও আর যাবি না। সবকিছু সামনে আসার পর সারিতা রূপার জন্য সীসার তৈরি একটা হেলমেট নিয়ে এলো। তারপর রূপাকে নিজের কাছে ডেকে এনে বলল, বৌমা, এটা নে, এই হেলমেট মাথার উপর পরে নে। আর রওশন,
তুই উপর থেকে এটাতে পানি ঢাল। রূপা মাথার উপরে হেলমেটটা পরে নিল আর রওশন উপর থেকে সেখানে পানি ভরে দিল। এভাবেই রূপা নিঃশ্বাস নেওয়ার জন্য ঘরের মধ্যেই জল পেয়ে গেল। তারপর দিন থেকে তাকে আর কখনো নদীতে যেতে হয়নি। কাপুর টিভি।